হ্যালো স্টুডেন্ট, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। এই কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা দেখব প্রতিদিনের মতন আজকেও অনেক অনেক নতুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, সাথে পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন থাকবে এবং লাস্টে কিছু কোয়েশ্চেন্স রয়েছে সেগুলোর কিন্তু আনসার করার চেষ্টা করবে। চলো তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি বলছে দেখি। কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি বলছে, খুব ভালো করে আমি দেখতে বলবো, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, তার কারণ আজকে যা কোয়েশ্চেন্স রয়েছে না, এক একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, এক একটা, কোনটা ছেড়ে কোনটা বলবো। দেখো কি বলছে, অনেক কিছু জানতে পারবো আজকে। প্রথম প্রশ্ন যেটা বলছে বলছে কি বলছে ভাই, প্রথম প্রশ্ন বলছে যে প্রতি বছর 23শে মার্চ কোন দিন, মানে কোন তিন বিপ্লবীকে সম্মান জানানো হয় শহীদ দিবসের হিসেবে, মানে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তো 23শে মার্চটা হচ্ছে শহীদ দিবস হিসেবে পালন করি আমরা, ঠিক আছে। কেন? তার কারণ হচ্ছে অপশন নাম্বার বি, ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং হচ্ছে সুখদেব থাপর, মানে পুরো নাম হচ্ছে সুখদেব থাপর। তো এই তিনজনের ফাঁসি হয়েছিল, মনে আছে সেই কাহিনীটা? মনে করে দেখো যে 1927 সালে সাইমন কমিশন তৈরি হয়েছিল। এই সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল 1928 সালে, বম্বেতে এসেছিল 1928 সালে, এবং হচ্ছে 7জন তার সদস্য ছিল। এই 7জন সদস্যই হচ্ছে ব্রিটিশ ছিল। আর এখানে এদের উদ্দেশ্য ছিল ভারতের সংবিধান রেডি করবার জন্য একটা তোমার প্রোগ্রাম করবে। এই 7জন ব্রিটিশ ছিল আর ভারতের সংবিধান তৈরি করবে। সেই জন্য ভারতীয় যারা ছিল তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং স্লোগান দেয় সাইমন গো ব্যাক, এবং সাইমন বিরোধী আন্দোলন শুরু হয় বিভিন্ন জায়গায় জায়গায়। বম্বেতে শুরু হয়, লাহোরে শুরু হয়। তো লাহোরে একজন সব থেকে বড় লিডার ছিল সেই সময়, লাহোরের লিডার নাম মনে করা তো লালা লাজপত রায়। তো লালা লাজপত রায় অনেক সিনিয়র লিডার ছিল, তিনি আন্দোলন করছিলেন হচ্ছে কোথায় না, লাহোরে। আর এই জায়গাতে আছে স্যান্ডার্স, সব থেকে আর কি কি বলবো খারাপ ব্রিটিশ পুলিশ যদি হয়ে থাকে স্যান্ডার্স, তাদের মধ্যে একজন। স্যান্ডার্স হচ্ছে এখানে লাঠি চার্জ করে, আর লাঠি চার্জে একদম আন্দোলনের সামনের সম্মুখে ছিল হচ্ছে লালা লাজপত রায়। লাঠির আঘাতে অনেক বয়স বয়স হয়ে গেছিল সেই সময়টাতে, তখন তার হচ্ছে প্রচুর পরিমাণে আঘাত হয়, আহত অবস্থা থেকে লাহোর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং লাহোর হাসপাতালে তার সেখানে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তখনই এই তিন যুবক শপথ করেছিল যে এই স্যান্ডার্সকে ছাড়লে চলবে না, স্যান্ডার্সকে হত্যা করব। তাই 1928 সালে, 1928 সালে স্যান্ডার্সকে গুলি করে হত্যা করে এই তিনজন এবং বদলা নেয়, প্রতিশোধ নেয়, ঠিক আছে। আর এটাই পরবর্তীকালে তাদেরকে ধরে ফেলা হয় 1931 সালে। তাদের ওপরে হচ্ছে একটা চার্জ চালানো হয়। চার্জটা হচ্ছে তোমার, যে কেসটা চলছিল, কেসটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা। কি বললাম? লাহোর ষড়যন্ত্র মামলা, পড়েছো তোমরা নিশ্চয়ই, ষড়যন্ত্র মামলা। এই লাহোর ষড়যন্ত্র মামলার কেসে 1928 সাল, আর সেই কেসেই হচ্ছে 1931 সালের 23শে মার্চ এই তিনজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। আর এই দিনটাকে স্মরণ করে রাখবার জন্য আমরা প্রতি বছর 23শে মার্চ শহীদ হিসেবে পালন করি। কি শহীদ দিবস। কাকে হত্যা করেছিল? স্যান্ডার্সকে মেরেছিল এরা তিনজন, ঠিক আছে। কার তোমার হচ্ছে মৃত্যুর প্রতিশোধে? লাহোরের যে বড় নেতা ছিল, পাঞ্জাবের সব থেকে বড় নেতার নাম হচ্ছে লালা লাজপত রাই। মনে থাকবে? বেশ, ভেরি গুড। তো দেখতে পাচ্ছ এইখানে তো মন থেকে এই তিন বিপ্লবকে মন থেকে এক সেলাম ঠুকে দেওয়া আগে, তারপরে ক্লাস আজকে আমাদের অন্য কোশ্চেনে যাব, ঠিক আছে। মন থেকে সেলাম। এই ভগৎ সিং এর মতন এত বড় হৃদয়ের, এত সাহসী পুরুষ ভারতবর্ষে খুব কমই এসেছে। একদম সাহসী পুরুষ, হাসতে হাসতে ফাঁসি গেছে ভাই। ফাঁসির মানে বিচারক, ফাঁসির তার কেস পুরো চলছে সেই জায়গাতে, সেখানে তিনি হাসছেন এবং বলছেন আমার যে মৃত্যু হবে, সেই মৃত্যু যেই ফাঁসি হবে, এটা হচ্ছে অন্যান্য যে সমস্ত ভারতীয়রা রয়েছে তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করবে, তারা আরো বেশি তাদেরকে অনুপ্রেরণা দেবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলবার জন্য। তো আমি মানুষের দুঃখ হব না, আমি মানুষের হচ্ছে অনুপ্রেরণা হবে। তো এখনো তিনি অনুপ্রেরণা। তাই ভগৎ সিং এর নামে, রাজগুরুর নামে, সুখদেবের নামে মন থেকে আমার সেলাম। তো চলো পরবর্তী প্রশ্ন দেখবো আজকে, ঠিক আছে। এই যে দেখো তিনজনকে, এই ধরনের পুরুষ মানুষ সত্যি কথা এখন আর ভারতবর্ষে খুব কম আসে, খুবই কম আসে। এরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং হচ্ছে জানে ইংরেজরা কত ভয়ানক, কত কঠিন পরিশ্রম, মানে সাজা তাদের হতে পারে, ফাঁসি চলে গেছিলেন। আর আমরা সাধারণত আমরা আন্দোলন করতে পারি না, আমাদের পঞ্চায়েত প্রধান নেতাদের বিরুদ্ধে, পুরসভা পুর প্রধানদের বিরুদ্ধে আন্দোলন করি না, ভয়ে কাঁপি আমরা। আমরা হচ্ছে এখন বর্তমানে বাঙালি হয়ে গেছি, কি করা যায় বলো। চলো এই হচ্ছে ব্যাপার, এই কাহিনী দেখবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 2 বলছে আন্তর্জাতিক বন দিবস কবে পালন করা হয়, যেটাকে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট বলা হয়। তো ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালন করা হয় হচ্ছে তোমার 23 তারিখে, ঠিক আছে। অপশন নাম্বার সি হবে, ঠিক আছে।
চলো পরবর্তী কোয়েশ্চেন্স দেখবো। পরবর্তী কোয়েশ্চেন্স বলছে আন্তর্জাতিক বন দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট কবে পালন করা হয়? তো ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালন করা হচ্ছে প্রত্যেক বছর 21শে মার্চ। 21শে মার্চ হচ্ছে ফরেস্ট দিবস পালন করা হয়, ঠিক আছে? ফরেস্ট দিবস 21শে মার্চ। কত তারিখ? না 21শে মার্চ, মার্চ মাসের 21 তারিখ। চলো, মার্চ মাসের 21 তারিখ হচ্ছে ফরেস্ট দিবস, কিন্তু মার্চ মাসের 22 তারিখ কি তারিখ? মার্চ মাসের 22শে মার্চ কি হবে? 22শে মার্চ হবে হচ্ছে জল দিবস বা ওয়াটার ডে। জল দিবস পড়িয়েছি তোমাদের আগের ক্লাসে, ঠিক আছে? জল দিবস বা ওয়াটার ডে পালন করা হয়, ঠিক আছে? চলো, এখানে দেখতে পাচ্ছ 21 তারিখ হচ্ছে তোমার ফরেস্ট দিবস, এবং এই বছরের থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড ইকোনমিজ। ফরেস্ট অ্যান্ড ইকোনমি, এটা হচ্ছে তোমার ভারতবর্ষের ফরেস্ট মানে হচ্ছে থিম রাখা হয়েছে এই বছরে, ঠিক আছে? চলো পরবর্তী, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 এতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব কান খুলে শুনবে আগামী 5-7 মিনিট, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনবে, একটা একটা ইনফরমেশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তা আগে তো স্টার দাও, কোয়েশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট। বলছে ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে কোন রাজ্য ইউসিসি চালু করেছে? ইউসিসি কি বলছে? অভিন্ন দেওয়ানি বিধি, মানে ইউনিফর্ম সিভিল কোড। কি? ইউনিফর্ম ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে। এটা বিল হিসাবে আনা হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড বিল। ইউনিফর্ম সিভিল কোড বিল হিসাবে এনেছে দ্বিতীয় যে রাজ্যটা, সেই রাজ্যটার নাম হচ্ছে গুজরাট। একদম ভুলবে না, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা এখন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু পরে এটাই স্ট্যাটিক জিকে হয়ে যাবে, এটাই জিকের কোশ্চেন জিজ্ঞাসা করবে। তো এই কোশ্চেনের আয়ু হচ্ছে আজীবন, অমর, ঠিক আছে? এই প্রশ্ন অমর, বারবার জিজ্ঞাসা করবে। তো ইউনিফর্ম সিভিল কোড, এবার ভালো করে বুঝবো ইউনিফর্ম সিভিল কোড কি। তার আগে বলে দেখি, ইউনিফর্ম সিভিল কোডে এটা হচ্ছে দ্বিতীয় রাজ্য, তাহলে নিশ্চয়ই প্রথম রাজ্য রয়েছে। তোমাদের মাথায় প্রশ্ন আসবে, প্রথম রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। প্রথম রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। কি এনেছে? ইউনিফর্ম সিভিল কোড বিল এনেছে। কি এনেছে? ইউনিফর্ম সিভিল কোড বিল। বিল, বারবার বলছি ইউনিফর্ম সিভিল কোড বিল। আগে বুঝি ইউনিফর্ম সিভিল কোডটা কি জিনিস, তারপরে এটাতে আসছি। দেখো, ভারতবর্ষে আইন দুই রকমের হয়, একটা হচ্ছে ক্রিমিনাল ম্যাটার আর একটা হচ্ছে তোমার সিভিল কেস, ঠিক আছে? যেটা ক্রিমিনাল কেস, সেখানে ক্রিমিনাল কেস কি মানে হচ্ছে খুন টুন, এই সমস্ত রেপ, এই সমস্ত সমস্ত কিছু যেগুলো ব্যাপারগুলো হয়, সেগুলো সব ক্রিমিনাল কেসের মধ্যে চলে আসবে। এই ক্রিমিনাল কেসগুলো আগে ব্রিটিশ আমলে আইপিসির ধারা অনুযায়ী চলতো। আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী, আইপিসি ধারা অনুযায়ী চলতো, ঠিক আছে? তো এটা যেহেতু ব্রিটিশরা চালু করেছিল, সম্প্রতি হচ্ছে এটাকে তুলে দিয়ে এটার নামকরণ করা হয়েছে নতুন ভাবে। নাও কি রয়েছে? না হচ্ছে বিএনএস বলা হয়, ভারতীয় ন্যায় সংহিতা বলা হয়। কি বলা হয়? ভারতীয় ন্যায় সংহিতা বলা হয়, এখন বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা বলা হয়, ঠিক আছে? তো এই যে ক্রিমিনাল কেসগুলো, এই ক্রিমিনাল কেস ভারতীয়দের প্রত্যেকের ক্ষেত্রে এক সেম, সেম টু সেম, একই ধারা একই কেস, ঠিক আছে? যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ব্যক্তি, সে এসসি এসটি, যে কোনো ধর্মের মানুষ, কোনো ভারতবর্ষের যে কোনো, সে ভারতীয় হলেই তার উপরে এই ক্রিমিনাল কেস চলবে। সেটা হচ্ছে তোমার বিএনএস এর আইন অনুযায়ী চলবে বর্তমানে। কিন্তু সিভিল ম্যাটারের ক্ষেত্রে আসা হচ্ছে বিবাহ, ম্যারেজ, তারপর হচ্ছে বিচ্ছেদ, ডিভোর্স, তারপর হচ্ছে উত্তরাধিকার, মানে হচ্ছে তুমি সম্পত্তির অধিকার, কত কে যে সম্পত্তি টম্পত্তি, জমির অধিকার, এই সমস্ত ক্ষেত্রগুলো, তারপরে যদি তুমি সন্তান দত্তক নাও, এই যে আইনগুলো রয়েছে, এগুলোকে বলা হয় সিভিল ম্যাটার। এগুলোকে বলা হয় সিভিল ম্যাটার। আর এই সিভিল ম্যাটারগুলো হচ্ছে কিন্তু আলাদা আলাদা তোমার আইন রয়েছে, মানে হিন্দু ধর্মের অনুযায়ী আলাদা আইন রয়েছে, মুসলিম ধর্ম অনুযায়ী আলাদা আইন, খ্রিস্টানদের আলাদা আইন, বৌদ্ধদের আলাদা আইন, এরকম প্রত্যেকটা ধর্ম অনুযায়ী আলাদা আলাদা আইন রয়েছে। ওই জন্য এখন দেখবে কেউ যদি মনে করে ম্যারেজে বিয়ের সময় রেজিস্ট্রি করে না, রেজিস্ট্রি ম্যারেজ করতে গেলে বলে হিন্দু বিবাহ আইন অনুযায়ী, হিন্দু ম্যারেজ অ্যাক্ট ওয়াইজ তাদের হয়তো তাদের এটা হয়, বিয়েটা হয়, ঠিক আছে? ডিভোর্সও সেম হয়, যে হিন্দু তোমার হচ্ছে ডাইভোর্স অ্যাক্ট অনুযায়ী বিয়ে হবে। তো এইটাই বলছে গুজরাট সরকার, যে ভাই যখন আমরা ভারতে জন্মগ্রহণ করেছি, যদি ক্রিমিনাল কেস সেম হতে পারে, তাহলে সিভিল কেসটাও সেম হবে, আলাদা আলাদা কোনো ধর্মের হবে না। ওই জন্য এটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, মানে হচ্ছে ইউনিফর্ম, একটাই আইন হবে, একটাই ল হবে। ভারতে জন্মগ্রহণ করেছো তাই ক্রিমিনাল কেসও সেম, সিভিল কেসও সেম, কোনো হিন্দু ধর্ম আলাদা অনুযায়ী হবে না, মুসলিম ধর্ম আলাদাই অনুযায়ী কিচ্ছু হবে না, একটা আইন সবাইকে মানতে হবে, ঠিক আছে? আর এইটাই আর্টিকেল নাম্বার কনস্টিটিউশনের মধ্যে রাখা হয়েছে, কিন্তু যারা কনস্টিটিউশন তৈরি করেছে না, তারা হচ্ছে যথেষ্ট দক্ষ ব্যক্তি এবং হচ্ছে যথেষ্ট আর কি তোমার ফিউচার ভেবে রেখেছে। তারা বলেছে যে এটা আমরা আর্টিকেলের মধ্যে, আর্টিকেল 44 এর মধ্যে রাখছি। তাহলে ইউনিফর্ম সিভিল কোড কতর মধ্যে রয়েছে? ইউনিফর্ম সিভিল কোড রয়েছে আর্টিকেল নাম্বার 44 এর মধ্যে রয়েছে, ঠিক আছে? আর এটা পরে হচ্ছে ডিপিএসপির মধ্যে পড়ে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ
ডিপিএসপি, ঠিক আছে, ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটার মধ্যে আসে, যেটাকে রাষ্ট্রের নীতি বলা হয়, ঠিক আছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। তো এই রাষ্ট্রের নির্দেশমূলক নীতি আর্টিকেল নাম্বার 44 এর মধ্যে, এবং এটার মধ্যে এটাও বলা রয়েছে যে এখন মানে 1950 সাল যখন কনস্টিটিউশন চালু হচ্ছে, মানে এখন 1950 সালের কথা বলছি, 26শে জানুয়ারি, কত সাল, 26শে জানুয়ারিতে বলা হচ্ছে যে এই সময়টাতে ভারতবর্ষের যে দেশ ভাগ হচ্ছে, এই সেই নানা ধরনের ব্যাপার, তো ভারতবর্ষের সমাজ ব্যবস্থা বা ধর্মীয় ব্যবস্থা ওই রকম সিচুয়েশনে নেই, ঠিক আছে। তো এই আর্টিকেলটা আমরা স্টেটের ওপরে ছেড়ে দিলাম, যতগুলো রাজ্য রয়েছে রাজ্যের ওপরে ছেড়ে দিলাম, যে রাজ্যগুলো যখন মনে করবে তখন এক এক করে ইউনিফর্ম সিভিল কোড চালু করতে পারে বা ইউনিফর্ম সিভিল কোড তারা হচ্ছে লাগু করতে পারে, ঠিক আছে। তো এই অনুযায়ী হচ্ছে ভারতবর্ষে এখনো পর্যন্ত সেই পুরনো নিয়ম চলতো, ক্রিমিনাল কোড সেম চলতো আইপিসি অনুযায়ী, আর সিভিল কোডটা হচ্ছে তোমার বিভিন্ন ধর্ম অনুযায়ী চলতো। তার কারণ ব্রিটিশরা এইভাবেই রেখে দিয়েছিল, তার কারণ ব্রিটিশরা চায়নি যে, তারা তো ভারতবর্ষে কি চাইছিল, ভারতবর্ষে রুল করবে, লং টাইম রুল করবে, শাসন করবে, সুতরাং ধর্মীয় ভাবাবেগে তারা কোনোদিন আঘাত দিতে চায়নি। যদি ধর্মীয় নিয়ে নাড়াচাড়া করতো তাহলে হচ্ছে ভারতীয়রা ক্ষিপ্ত হয়ে যেত এবং হচ্ছে হিন্দু মুসলিম একত্রিত হয়ে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করতো। আর এই ব্রিটিশ হিন্দু আর মুসলিমের মধ্যে ভাগাভাগি করবার জন্যই তারা এই সিভিল কোডটা এটা যেমনটা তেমন রেখে দিয়েছিল, নিজের নিজের ধর্ম অনুযায়ী চলছিল, ঠিক আছে। তো এইটা চলছিল ব্রিটিশ মত অনুযায়ী, তাই আইপিসিতেও সেটা ইনক্লুড করা হয়নি, ঠিক আছে। তো সেই জন্যই যখন দেশ স্বাধীন হচ্ছে, কনস্টিটিউশনের মধ্যেও হচ্ছে তোমার 1950 সাল 26শে জানুয়ারিতে বলা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোডের আলাদা একটা আর্টিকেল আমরা রেখে দিলাম, যদি পরবর্তীকালে হচ্ছে কোনো রাজ্য সরকার চায় তার সমাজ ব্যবস্থা সেইভাবে সুগঠিত হয় তখন তারা এটা চালু করতে পারে। আর এই নিয়ম অনুযায়ী সবার প্রথম চালু করেছে উত্তরাখণ্ড, চালু করেছে সবার প্রথম 2024 সালে। 2024 সালে হিস্ট্রি ক্রিয়েট করেছে, 2024 সালে ভারতবর্ষের প্রথম স্টেট হয়েছে যারা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড বিল এনেছে, বিল এনেছে, বিলটা পাস করবে, তারপর আইন হয়ে যাবে, মানে বিল আনতে লাগে না, আগে বিল এনেছে তারপর আইন করে পাস করে যাবে, অ্যাক্ট হয়ে যাবে। তারপরে এখন সেকেন্ড হচ্ছে তোমার গুজরাট এনেছে, ইউনিফর্ম সিভিল কোড বিল এনেছে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ম্যাটারটা। এবার তোমাদের মাথাতে অনেকের প্রশ্ন আসছে, কমেন্ট করবে তোমরা, যে গোয়া পড়েছিলাম স্যার, গোয়াটা কি, দেখো গোয়ার ক্ষেত্রে কি হয়, গোয়া হচ্ছে না ভারতের অংশই ছিল না 1950 সালে যখন নাকি কনস্টিটিউশন চালু হয়েছে, গোয়া পর্তুগিজদের আন্ডারে ছিল, ঠিক আছে। গোয়া ভারতের পার্ট হয়েছে 1962তে পার্ট হয়েছে গোয়ার। তো গোয়ার স্বাধীনতা হচ্ছে 1961-তে, 1961-তে গোয়া স্বাধীন হয় পর্তুগিজদের থেকে, তারপরে 1962 সালে ভারতের অংশ হয়, ঠিক আছে। সুতরাং সেই দিক থেকে যখন তোমার 1950 সালে কনস্টিটিউশন চালু হচ্ছে তখন গোয়া ছিল পর্তুগিজদের হাতে, তাই পর্তুগিজরা বলে দিয়েছে ঠিক আছে ভাই গোয়াতে আমরা চালু করে দিচ্ছি। তাহলে পর্তুগিজরা পর্তুগিজরা এইটা করে দিয়েছিল যে ভারতের অংশ না হওয়া সত্ত্বেও তারা কি করেছিল 1950 সালেই এই আর্টিকেল 44কে চালু করে দিয়েছিল। তো স্বাধীনতার আগে গোয়া হচ্ছে ভারতে ইনক্লুড হওয়ার আগে এখানে কোনো বিল ফিল আসেনি, এটা কনস্টিটিউশন অনুযায়ী এতদিন কনস্টিটিউশন অনুযায়ী চলছিল, এখানে কোনো বিল আসেনি। যদি বিলের কথা বলে তাহলে হচ্ছে প্রথম স্টেট হচ্ছে তোমার হচ্ছে কে, প্রথম স্টেট হচ্ছে উত্তরাখণ্ড, তারপর হচ্ছে গুজরাট। আই হোপ পুরো ম্যাটারটা আমি তোমাদের বোঝাতে পারলাম, অনেকটা টাইম নিলাম কিন্তু খুব ভালো করে বুঝেছো, আর আজীবন মনে রাখবে এই কাহিনীগুলো, এই জিনিসগুলো খুব কাজে লাগবে পরীক্ষাতে, ঠিক আছে। এবার দেখো এই ইউনিফর্ম সিভিল কোডগুলো আগামীতে কি কি কাজ দিচ্ছে বা কি কি ফায়দা দেবে, এই ফায়দা গুজরাট এবং উত্তরাখণ্ডের মানুষরা পাবে। দেখো কি কি ফায়দা পাবে, ফায়দাটা হচ্ছে 24 মার্চ 2026 সালে গুজরাটের বিধানসভায় এটা ঐতিহাসিক বিলটা পাশ হয়ে যায়, বিলটা পাশ হয়ে অ্যাক্ট হয়ে যায়, গভর্নর সাইন করবে, অ্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এটার জন্য বিধানসভাতে 7 আওয়ারের একটা ডিবেট হয়, 7 আওয়ার, 7 ঘন্টাতে এটা নিয়ে আলোচনা হয়েছে, 7 ঘন্টা গুজরাটের পার্লামেন্ট মানে গুজরাটের বিধানসভায় 7 ঘন্টা এটা নিয়ে আলোচনা হয়েছে। এবং হচ্ছে এখানে এটা পেশ করেছে, জিজ্ঞাসা করবে, পেশ করেছে গুজরাটের সিএম ভূপেন্দ্র পাটেল, কে, ভূপেন্দ্র পাটেল এটা পেশ করেছে, ঠিক আছে। খেয়াল থাকবে। চলো পরবর্তী কি আছে, এখানে হচ্ছে বেনিফিটস গুলো দেখে নাও। দেখো কি বলছে, প্রথম বলিয়ে দিয়েছে, প্রথম রাজ্য 2024 সালে উত্তরাখণ্ড, দ্বিতীয় রাজ্য হচ্ছে গুজরাট, মার্চ 2026 সালের থেকে হয়ে গেছে। এবার ব্যতিক্রম কি, ব্যতিক্রম বলছে এই আইন ভালো করে পড়বে, কি বলছে দেখো,
একদম ক্লিয়ার কাট ইনফরমেশন। বলছে এই আইন তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইবস যারা রয়েছে, এসটি সম্প্রদায় যারা রয়েছে, যা উপজাতি রয়েছে, তাদের ওপরে চালু হবে না। সুতরাং এইটা হচ্ছে এসটিদের বাইরে রাখা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড থেকে। কেন? তার কারণ এসটি কারা? এসটি হচ্ছে জনজাতি সম্প্রদায়। জনজাতি সম্প্রদায়ের যে রুলস রেগুলেশনস সেগুলো আলাদা, সুতরাং এসটিদের ইনক্লুড করা হয়নি। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টার মার্ক করে রাখবে, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে গুজরাটের ইউনিফর্ম সিভিল কোড এসটি সম্প্রদায় পড়ে না, ঠিক আছে? এসটি সম্প্রদায়কে এক্সক্লুড করা রয়েছে। বেনিফিটস দেখো কি বলছে, কি কি থাকছে। বলছে লিভ ইন রিলেশনশিপ, ভালো করে বুঝবে কি বলছে। বলছে যে লিভ ইন রিলেশনশিপে যারা থাকছে, যুবক যুবতী যারা যাচ্ছে, যারা থাকার ইয়ে করবে, মনে করো চিন্তা ভাবনা করছে, প্রত্যেক বয়স্ক লিভিং রিলেশনশিপে যদি যায়, সে মেয়ে এবং ছেলে, তারা হচ্ছে লিগালি রাজ্য সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন যদি না করায় তাহলে হচ্ছে তাদের 3 মাসের কারাদণ্ড হতে পারে এবং হচ্ছে তাদের হচ্ছে তোমার কি হচ্ছে আর্থিক ফাইনও হতে পারে। এটার একটা লাভ আছে, বিশেষ করে ছেলেরা ভালো করে শুনে রাখো, ছেলেদের খুব লাভ রয়েছে। দেখো, যখন একটা মেল এবং ফিমেল মানে ছেলে এবং মেয়ে যখন কনসেন্টের মাধ্যমে একে অপরের কনসেন্টের, প্রাপ্তবয়স্ক আমরা একে অপরের কনসেন্টের মাধ্যমে লিভিনে থাকছে, বিশেষ করে বড় শহরগুলোতে, তখন হচ্ছে সব ঠিকঠাক আছে, যখন ঠিকঠাক আছে, দুজনের মধ্যে যখন ফাটল হবে, মানে ব্রেকআপ যখন হয়ে যাবে, যখন হচ্ছে দুজন আলাদা হয়ে যাবে, তখন মেয়েটা তো ছেলেটার উপর অ্যালিগেশন লাগাতে পারে যে আমাকে জোর করে এ করেছে করেছে, এই সমস্ত আসতে পারে অ্যালিগেশনস গুলো, ছেলেটা ফেসে যেতে পারে না? তো সেই জন্য বলছি যে ছেলেরা ভালো করে মনে রাখবে যে বিশেষ করে যখন এই ধরনের লিভিং ইয়েতে যাচ্ছ রিলেশনশিপে, তখন রেজিস্ট্রেশন যদি করা থাকে, তাহলে পরিষ্কার একটা লিগ্যাল ডকুমেন্টস এর মাধ্যমে দুজনের সিগনেচার থাকছে, মানে বিয়ের মতন ব্যাপারটা। বিয়েতে যেমন রেজিস্ট্রি করে বিয়ে করতে হচ্ছে, তেমনি হচ্ছে এই জায়গাটাতে লিভিং রিলেশনশিপটা রেজিস্ট্রেশনের মাধ্যমে তুমি যাচ্ছ। তার মানে মেয়েটা বা ছেলেটা তার দ্বিতীয় পার্টনারকে পরবর্তীকালে যখন বিচ্ছেদ হয়ে যাবে, কোনো অ্যালিগেশন বা কোনো রকমের কোনো অভিযোগ করতেই পারবে না। তার কারণ ওই যে সার্টিফিকেটটা রয়েছে, ওটা দেখিয়ে বলা যেতে পারে যে দেখো আমরা একে অপরের মত অনুযায়ী এসছি, এতদিন ছিলাম, এইটা তার প্রমাণ, এইটা তার সার্টিফিকেট। খুব ভালো জিনিস করেছে এটা, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা গুজরাটের মানুষের জন্য, আমাদের জন্য নয়। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটা হয়নি, ঠিক আছে? এটা পশ্চিমবঙ্গে কিন্তু চালু হয়নি, গুজরাটে চলেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তো লিভ ইন রিলেশনশিপের একটা ব্যাপার গেল, 3 মাসের পর্যন্ত কারাদণ্ড হতে পারে, বিধানসভাতে রয়েছে এই ব্যাপারটা। তারপরে বহু বিবাহ বন্ধ করবার জন্য, মানে অনেকে আছে না বহু বিবাহ, পলিএন্ড্রি, পলিগ্যামি করছে, পলিগ্যামি ছেলেরা, পলিগ্যামি মেয়েরা পলিএন্ড্রি বহু বিবাহ করে চলছে, তো এইটা আটকানোর জন্য মানে একটাই সেম অ্যাক্ট থাকবে, সেম অ্যাক্টের মাধ্যমে বিবাহ হয়, বিবাহ নীতি যেই অ্যাক্টগুলো একটা মধ্যে আসবে, পলিগ্যামি আটকানোর জন্য। উত্তরাধিকার, মানে মেয়েরা কত সম্পত্তির অধিকার পাচ্ছে। অনেক সময় কি হয়, বিশেষ করে মুসলিম ধর্মের মধ্যে এমনটা ব্যাপার হয় যে মনে করো যে 4 ছেলে রয়েছে, একজন মেয়ে রয়েছে, মেয়েকে সম্পত্তি থেকে এ করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, বিয়ে দিয়ে দিয়েছে, চলো হলো, পৈতৃক সম্পত্তির উপর তার কোনো দাবি নেই, 4 সন্তানের মধ্যে হচ্ছে 4 ছেলের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তো বলছে এই উত্তরাধিকার সম্পর্কিত যে নিয়মগুলো, এগুলো হচ্ছে একটা আইনের মধ্যে আসবে। হিন্দুদেরও যা, মুসলিমদেরও তা, অন্যান্য ধর্মের যারা রয়েছে তারা একটা আইনের মধ্যে আসবে। তো উত্তরাধিকার সম্পর্কিত যে সমস্ত বিবাদগুলো সেটাও মেটাবে। তারপর হচ্ছে এখানে যে কমিটিটা রেকমেন্ডেশন করেছে, খুব ভালো জিনিস, কমিটিটা রেকমেন্ডেশন করেছে হচ্ছে, মনে রাখবে, রঞ্জনা প্রকাশ দেশাই। কে এই রঞ্জনা প্রকাশ দেশাই? তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। মনে রাখবে, রঞ্জনা প্রকাশ দেশাই, তার নেতৃত্বে একটা কমিটির মাধ্যমে এটা এসছে, ঠিক আছে? তো এই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। খুব মনোযোগ দিয়ে পড়বে, একটা পয়েন্ট আমি সুন্দর করে বুঝিয়েছি তোমাদের, ঠিক আছে? এবার প্রত্যেক দিনের মতন আজকেও সেই ব্যাপারটাই করে নেবো। কি বলছে, 0 to Pro ব্যাচ আমাদের চলছে, খুব ভালো করে বুঝবে কি বলছি আমি এই জায়গাটাতে। তো 0 to Pro যেমন আমাদের কম্বো ব্যাচ চলছে, আমাদের নতুন একটা জিডির ব্যাচ লঞ্চ হয়ে গেছে, সামনের মাস থেকে তাদের এনরোলমেন্ট রয়েছে। তো জিডির জন্য অনেকে বলছিল স্যার 2027 সালের জন্য নতুন ব্যাচ কবে আসছে? জিডির ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই ভর্তি হবে, কিন্তু যারা জিডির জন্য ভর্তি হতে চাইছো না, অন্য এক্সামের জন্য, তারা কম্বো ব্যাচটা পারচেস করবে। আর এদিক ওদিক কোনো জায়গায় তাকিও না, আমার কথা বিশ্বাস করে কম্বো ব্যাচটা নাও। বেস্ট কন্টেন্ট দেওয়া হয় আমাদের এখানে, বেস্ট কন্টেন্ট আমি বলছি। তার কারণ আমি যখন পড়াচ্ছি, যখন কন্টেন্ট দিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্সে যদি এগুলো দিই, এত ডিটেলড ডেপথে দিই, তাহলে ভেবে দেখো তাহলে হচ্ছে কোর্সে কত ভালো কন্টেন্ট যায় তোমাদের, ঠিক আছে?
পুলিশের জন্য শুধু যদি করতে পারো তাহলে পুলিশের জন্য নেবে, আর না হলে হচ্ছে কম্বোটা নিয়ে নেবে, ঠিক আছে। আর কি থাকছে, যে 2 বছরের জন্য ভ্যালিডিটি পাচ্ছ, তুমি লাইভ ক্লাস পাচ্ছ, যে কোনো সময় রেকর্ডেড ক্লাস পাচ্ছ, পিডিএফ থাকছে, মক টেস্ট থাকছে, কোনো প্র্যাকটিস সেটের জন্য আলাদা কোনো টেনশনই নেই, এখানেই মক টেস্ট দিতে পারবে, এবং হচ্ছে ডাউট সলভিং একটা নাম্বার আছে। আর এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা স্ক্রিনে উঠছে, এই নাম্বারটা স্ক্রিনশট মারো, এবং হচ্ছে নতুন জিডির যারা ভর্তি হবে তারা অবশ্যই ফোন করে তোমাদের আর যা যা ভর্তি রিলেটেড বা হচ্ছে ফিজ রিলেটেড যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। চলো আমরা পরের কোশ্চেনে যাব, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গ্লোবাল পলিউশন লিস্ট এসছে। মজার প্রশ্ন, এটা হেভি মজার প্রশ্ন, মজা এসে যাবে, দেখতে থাকো, মজা এসে যাবে, দেখতে থাকো। কি বলছে, বলছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গ্লোবাল পলিউশন লিস্ট বেরিয়েছে, এই লিস্টের মধ্যে বলছে ভারতের স্থান কত। পলিউশনের মধ্যে ভারতের স্থান কত, পলিউশনের মধ্যে ভারত আমরা 6 নম্বরে রয়েছি, ঠিক আছে। আমরা নিরাশ করিনি কাউকে, আমরা কাউকে নিরাশ করি না, আমরা অন্য কিছুতে কাউকে বিট করি আর না করি, পলিউশনে 6 নম্বরে রয়েছি। মজার ব্যাপারটা কি জানো তো, 1 নম্বরে কে রয়েছে জানো, 1 নম্বরে পাকিস্তান রয়েছে, 1 নম্বরে হচ্ছে পাকিস্তান, পাকিস্তান 1 নম্বরে রয়েছে। আরো একটা মজার বিষয় জানো তো, 2 নম্বরে কে রয়েছে, 2 নম্বরে রয়েছে হচ্ছে বাংলাদেশ, 2 নম্বরে রয়েছে বাংলাদেশ রয়েছে, ঠিক আছে। আর 6 নম্বরে রয়েছে ভারতবর্ষ। তো ভারতবর্ষে একটা সময় তো একটাই ইউনিট ছিল, একটাই ফ্যামিলি ছিল, তো ব্যাপার হচ্ছে ফ্যামিলির মধ্যেই আমরা ব্যাপারগুলোকে রেখেছি, ঠিক আছে। তো ভারতবর্ষ হচ্ছে 6 নম্বরে রয়েছে, আর তার ছেলে পাকিস্তান রয়েছে হচ্ছে তোমার বদ ছেলে, বদ, খুবই বদ আর কি, ঠিক আছে। তো হয় না যে কিছু দুজন ছেলের মধ্যে একটা শয়তান হয়, তো এ হচ্ছে সেই বদ ছেলে, ঠিক আছে। পাকিস্তান কি বলবার, তো পাকিস্তান হচ্ছে 1 নম্বরে রয়েছে। 1 নম্বরে আরেকটা লিস্টও রয়েছে, আমি কিছুদিন আগেই পড়েছি তোমাদের, পাকিস্তান আরেকটা লিস্টে 1 নম্বরে, সেটা হচ্ছে তোমার সব থেকে বেশি টেরোরিজমে যদি ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে পাকিস্তান 1 নম্বরে রয়েছে। আর এখানে পলিউশনের দিক থেকেও 1 নম্বরে রয়েছে পাকিস্তান, ঠিক আছে। এবং পাকিস্তানের ছেলে হচ্ছে বাংলাদেশ, তো পাকিস্তানের ছেলে বাংলাদেশ, তো এই হচ্ছে তোমার 1, 2 and 6 নম্বরে রয়েছে, ঠিক আছে। দেখো এবার যেটা দেখতে হবে, মজার বিষয় তো ছিল, এবার হচ্ছে ভালো করে বুঝবে এটা কে পাবলিশ করেছে। বলছে সুইজারল্যান্ডের, কোন দেশ, সুইজারল্যান্ড থেকে একটা তোমার ইয়ে রয়েছে, কি বলে, ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউটটার নাম হচ্ছে IQAir, IQAir, কি বলছি, IQAir, এই সংস্থাটা পাবলিশ করেছে। সংস্থাটা কোথাকার, সুইজারল্যান্ডের, সংস্থাটা কোথাকার, সুইজারল্যান্ডের। তো সুইজারল্যান্ড IQAir নামক, এরা হচ্ছে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025, যা 2026 সালের 24শে মার্চ পাবলিশ করেছে, ঠিক আছে। তাহলে এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা 2025-এর হিসেব, পাবলিশ হয়েছে 26-এ, ঠিক আছে, পাবলিশ হয়েছে 26-এ। তাই কোশ্চেনে যদি এসে থাকে তাহলে বলবে 2025 কি, IQAir, IQAir, এই রিপোর্ট অনুযায়ী 1 নম্বরে কে, পাকিস্তান, 6 নম্বরে কে, ভারতবর্ষ, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার ষষ্ঠ রিপোর্ট, এটাও মনে রাখবে, এই রিপোর্টটা হচ্ছে 6th রিপোর্ট, এই নিয়ে আগে 5টা রিপোর্ট বেরিয়েছে, 2026-এ যেটা বেরিয়েছে, 2025-এরটা, সেটা হচ্ছে এটা 6th রিপোর্ট, ঠিক আছে। আচ্ছা, ভারত 2024 সালে, ভারত হচ্ছে 2024 সালে 5 নম্বর র্যাঙ্কে ছিল, তা আমরা একটু হলো পলিউশন কমাতে পেরেছি, বলছে হিসেব অনুযায়ী ভারতের 3% বেটার হয়েছে, 3% পলিউশন কমিয়েছি, তাই 5 থেকে উঠে আমরা 6 নম্বরে শিফট হয়েছি, ঠিক আছে। এটা খুব বেশি। এবার যদিও তোমার হচ্ছে হু বলছে যে ভারতে পলিউশনের মাত্রা হুয়ের অনুযায়ী 10 গুণ বেশি রয়েছে, 10 গুণ, মানে যা হওয়া উচিত তার থেকে 10 গুণ বেশি পলিউশন হয়। আর এই পলিউশনের মধ্যে সব থেকে টপে রয়েছে যেই দেশটা, এই দেখো, পাকিস্তান রয়েছে বিশ্বের সব থেকে দূষিত, তারপরে বাংলাদেশ রয়েছে 2 নম্বরে, 3 নম্বরে রয়েছে তাজিকিস্তান, চাঁদ, এটা হচ্ছে তোমার চাঁদ হচ্ছে আফ্রিকান একটা দেশ, হচ্ছে চাঁদ, একটা ল্যান্ডলক দেশ, তো সেটা হচ্ছে চাঁদ, এবং 5 নম্বর হচ্ছে মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ ডিআরসি, ডিআরসি বলা ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, তারা 5 নম্বরে রয়েছে, এবং ভারত হচ্ছে 6 নম্বরে রয়েছে। এবার যদি সিটি অনুযায়ী দেখ, সব থেকে পলিউটেড সিটি যদি জিজ্ঞাসা করে যে বিশ্বের মধ্যে সব থেকে পলিউটেড সিটি, সেটা হচ্ছে ভারতবর্ষের হচ্ছে ইউপিতে গাজিয়াবাদ, ইউপির গাজিয়াবাদে লোনি নামক একটা জায়গা রয়েছে, উত্তরপ্রদেশের লোনি, উত্তরপ্রদেশের লোনি সব থেকে হচ্ছে পলিউটেড জায়গা, সব থেকে পলিউটেড জায়গা হচ্ছে লোনি, গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ, ঠিক আছে। এটা দূষিত শহর। আর যদি রাজধানী শহর বলা হয় তাহলে হচ্ছে আমাদের নয়া দিল্লি, দিল্লি ভাই একেবারে ধরে রেখেছে তাদের হচ্ছে র্যাঙ্কটা, দিল্লি হচ্ছে সারা বিশ্বের মধ্যে সব থেকে পলিউটেড রাজধানী, ক্যাপিটাল সিটি, ঠিক আছে, রাজধানী শহর দিল্লি, মনে রাখবে, মনে থাকবে। আর এই জন্যই হচ্ছে তোমার গ্রিন বাজেট পেশ করেছে দিল্লি সরকার, জাস্ট আগের দিনের ক্লাসে পড়িয়েছি, গ্রিন বাজেট, মনে করে দেখো, গ্রিন বাজেট, গ্রিন, গ্রিন বাজেট, গ্রিন বাজেট পেশ করেছে 2026-এ,
কে পেশ করেছে? রেখা গুপ্ত, ঠিক আছে, যিনি হচ্ছেন সিএম এবং হচ্ছে অর্থমন্ত্রী দিল্লির। গ্রিন বাজেটের মধ্যে বলা হয়েছে যে আমরা যমুনাকে ক্লিন করব, আমরা তোমার হচ্ছে নর্দমা বা ড্রেনগুলো রয়েছে সেগুলোকে ক্লিন রাখবো এবং তার উপর দিয়ে সোলার প্যানেল বসাবো, আর এই সোলার প্যানেল আমরা ইলেকট্রিসিটিতে করবো, ইউজ করব। বাসগুলো, সরকারি বাস যেই রয়েছে সেই বাসগুলোকে আমরা কনভার্ট করে দেবো, পেট্রোল ডিজেলের বদলে এগুলোকে আমরা ইলেকট্রিক বাসে পরিণত করব, যাতে যত কার্বন এমিশন কমানো যায় আর কি, ঠিক আছে। পেট্রোল ডিজেল বেরোবে, কার্বন হবে, আর এবং হচ্ছে তোমার প্রচুর পরিমাণে পলিউশন হবে, সেটাকে আমরা ইলেকট্রিক বাসে কনভার্ট করাবো। এবং হচ্ছে যানবাহনগুলোকে যাতে ইলেকট্রিক, যদি বাস হয় বা গাড়ি হয় সেগুলো চার্জিং পয়েন্ট বানাবো, মানে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের জন্য চার্জিং পয়েন্ট বানাবে কিলোমিটার পর পর আর কি, বুঝেছো। এই সমস্ত বলছে 1000 জন মহিলা এবং 100 জন ট্রান্সজেন্ডারদের হচ্ছে তোমার ই টোটো দেবে, মানে ইলেকট্রিক টোটো দেবে, মানে অটো দেবে, অটো, যারা যে ইলেকট্রিক অটো চালাবে, মানে পেট্রোল গ্যাস ডিজেল এগুলো যাতে না পোড়াতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার এই গ্রিন বাজেটের মধ্যে বলা হয়েছে 2026 দিল্লিতে এই দূষণ কমানোর জন্যই আর কি, বুঝতে পারলে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আরো মজার বিষয় রয়েছে এই পুরো আর কি রিপোর্টটাতে, একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ। তাহলে লোনি মনে থাকবে, লোনি, লোনি হচ্ছে 1 নম্বরে সব থেকে পলিউটেড সিটি, তারপর হচ্ছে বাইরনহাট 2 নম্বরে আসে, 3 নম্বরে আসে দিল্লি, এবং 4 নম্বরে গাজিয়াবাদ, 5 নম্বরে হচ্ছে উল্লা। বলছে পুরো বিশ্বের মধ্যে 10টা পলিউটেড সিটির মধ্যে 5টাই ভারতের, 5টাই ভারতের। আর সারা বিশ্বের মধ্যে যদি রাজধানী ক্যাপিটাল সিটি দূষিত হয় তাহলে সেটা দিল্লি ক্যাপিটাল সিটি। দেখো, দেখো দিল্লি হচ্ছে তোমার এইখানটাতে রয়েছে, দিল্লি হচ্ছে ক্যাপিটাল সিটির মধ্যে সব থেকে মনে থাকবে। আচ্ছা, তো এইটাকে হচ্ছে PM2.5 ঘোষণা করা আছে, ভালো করে বোঝো কি বলছি। পিএম পিএম 2.5 মাত্রা বলে এটাকে হচ্ছে তোমার পলিউশনটাকে মাপা হয়। পলিউশনটা কিভাবে মাপা হয়? PM 2.5 মাত্রা। এবার পিএম কি? পিএম মানে হচ্ছে পার্টিকুলেটেড ম্যাটার। জিজ্ঞাসা করবে পরীক্ষাতে, রেলের কোশ্চেনে, গ্রুপ ডিতে বলবে পার্টিকুলেটেড ম্যাটার কি জিনিস। পার্টিকুলেটেড ম্যাটার হচ্ছে এই যে আমরা বাইরে যখন যাই এয়ারের মধ্যে যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোবালি, ধুলো কণাগুলো ঘুরে থাকে, তার যে তোমার হচ্ছে সাইজ, সেটা হচ্ছে 2.5 পার্টিকুলেটেড ম্যাটার। এর মাত্রা কতটা রয়েছে? এই পার্টিকুলেট ম্যাটার 2.5 এর মাত্রা এয়ারের মধ্যে কত পরিমাণে রয়েছে সেটার উপরে ডিসাইড করে হচ্ছে যে কোন শহর কত বেশি দূষিত, ঠিক আছে, কোন শহর কত বেশি দূষিত। তো এই 2.5 যে তোমার মাত্রাটা, সেটা প্রতি ঘনমিটারে 48.5 মাইক্রোগ্রাম রয়েছে, মাইক্রোগ্রাম রয়েছে ভারতের। এটা হু বলছে নিরাপদ হচ্ছে মাত্র 5 মাইক্রোগ্রাম। তাহলে নিরাপদ কত? মাত্র 5 মাইক্রোগ্রাম। আর সেই 5 মাইক্রোগ্রামটা ছাড়িয়ে প্রায় 50 মাইক্রোগ্রাম হতে চলেছে ভারতবর্ষের। ভাবা যায় কত আর কি, যেখানে 5 মাইক্রোগ্রাম হওয়া দরকার সেটা হচ্ছে 48.9 মাইক্রোগ্রাম। কত পার্টিকুলেট ম্যাটার বেশি। এবং বিশ্বাস করবে সব থেকে বেশি পলিউটেড কোথায়? লোনি শহর। এর হচ্ছে 112.5, 112 মাইক্রোগ্রাম, 112 মাইক্রোগ্রাম এই পার্টিকুলেটেড ম্যাটার 2.5 এর মাত্রা, যেখানে স্বাভাবিক হচ্ছে 5 মাইক্রোগ্রাম, স্বাভাবিক 5 মাইক্রোগ্রাম, আর এই শহরটাতে 112। তাহলে কতটা পলিউটেড সিটি ওই জায়গাটাতে। অন্য কেউ মারুক আর না মারুক, মনে হচ্ছে তোমার হচ্ছে মিডিল ইস্টে তো হচ্ছে গোলা বারুদ পড়ছে ওই জায়গাটাতে, মিসাইল পড়ছে, বম পড়ছে। ভাই আমাদের ভারতবর্ষে শ্বাস নিলেই মরে যাবে, অক্সিজেন নিলেই মরে যাবে, এত পলিউটেড অক্সিজেন, ঠিক আছে। বলছে 10 মিনিট বাইরে বেরো, ব্যাস চলো ডেট, সিম্পল ডেট। 5, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে যে টেরাফ্যাব নামক হচ্ছে কোন প্রকল্প উদ্বোধন করেছে ইলন মাস্ক 2026 সালে। তো ইলন মাস্কের আলাদাই জগৎ চলছে। এবার হচ্ছে এ টেকনোলজিতে কি কি খেলবে ও শুধু নিজেই জানে যে কি কি করবো আমরা। আলাদা ধরনের আরেকটা উদ্ভাবন করে দিয়েছে। বলছে 2026 সালে ইলন মাস্ক টেরাফ্যাব উদ্বোধন করেছে। টেরাফ্যাব কি জিনিস? টেরাফ্যাব হচ্ছে বৈদ্যুতিক গাড়ি নয়, বলছে এআই চিপ। এআই চিপ ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি আলাদা করে তৈরি করেছে, যেখান থেকে এআই চিপ তৈরি হবে। কোন এআই চিপ? যেই এআই চিপগুলো আগামীতে যত ইলেকট্রনিক্যাল জিনিসগুলো রয়েছে প্রত্যেকটাতে ব্যবহার হয়। যেমন এই যে তোমরা মোবাইলে আমার ক্লাস দেখছো, আমি ক্লাস করাচ্ছি, বোর্ডে ক্লাস করাচ্ছি, ক্যামেরা, প্রত্যেকটা জায়গায় এআই চিপ রয়েছে। কম্পিউটার, রোবট, আর যে রোবটগুলো আসবে, এই যে তোমার হিউম্যানয়েড রোবটগুলো, মানুষ যা যা কাজ করতে পারে রোবটগুলো সেই কাজ করবে। চায়নাতে, জাপানে দেখবে যেখানে হচ্ছে তোমার রেস্টুরেন্টে রোবট অর্ডার নিতে আসে
এবং রোবট হচ্ছে তোমার হচ্ছে অর্ডার দিয়ে যায়। মানে যে বাড়িতে বাড়িতে যে আমাদের এখানে যে তোমার হচ্ছে খাবার টাবার ডেলিভারি বয় যারা দিয়ে যায়, ওখানে রোবট করে সমস্ত কিছু, লেটার রোবট দিতে চায়। তাহলে এই যে রোবট ফিউচার যে আসছে, এআই ফিউচার আসছে, এই হিউম্যানয়েড রোবট তৈরি করবার জন্য হচ্ছে যে চিপ দরকার পড়বে, বলছে বর্তমানের কোম্পানিরা সেই রোবট তৈরি করার ক্যাপাবিলিটি নয় নয় যে চিপস প্রয়োজন পড়বে, যে চিপগুলো প্রয়োজন পড়বে, সেই চিপের মাত্র 2.5% তারা প্রডিউস করতে পারে। সুতরাং এই 98.5% কে প্রডিউস করবে? আমি প্রডিউস করব বলছে। আমি সেই জন্য হচ্ছে এআই চিপ ম্যানুফ্যাকচারিং টেরাফ্যাব তৈরি করছি, টেরাফ্যাব তৈরি করছে ও। ঠিক আছে, বুঝতে পারছো? চলো, 2026 সালের 21শে মার্চ টেক্সাসে তৈরি করেছে, টেক্সাসের অস্টিন। আমি তোমাদের টেক্সাস কিন্তু ম্যাপে দেখিয়েছি, আমেরিকার একটা রাজ্য হচ্ছে তোমার টেক্সাস। সেই টেক্সাসে তৈরি করবে ইলন মাস্ক, তৈরি করবে নতুন এটা কোম্পানিটা, বুঝলে? টেরাফ্যাব, বারবার বলছি মনে রাখবে, পরীক্ষায় আসবে টেরাফ্যাব। ঠিক আছে, এটা বিশাল সেমিকন্ডাক্টর একটা চিপ তৈরির একটা কারখানা হতে চলেছে এই জায়গাটাতে। এবং এখানে রয়েছে কে কে? এখানে রয়েছে ওরি কোম্পানি, টেসলা, টেসলা ওর কোম্পানি তো, টেসলা, ওরই কোম্পানি, স্পেস এক্স, এরা হচ্ছে তোমার আসছে এগিয়ে, যৌথভাবে উদ্যোগ নিয়ে যৌথভাবে এটাকে প্রডিউস করা শুরু করছে। ঠিক আছে, তো এই হচ্ছে তো তাদের ইয়ে, বুঝতে পারলে? তো এইটাই বললাম, দেখো বলছে ইলন মাস্কের মতে যে বর্তমানে যারা হচ্ছে চিপ নির্মাণ করছে তারা হচ্ছে মাত্র 2%ই সক্ষম প্রডিউস করার। তার কারণ নিয়ার ফিউচারে বা ভবিষ্যতে যেই চাহিদা আসতে চলেছে, যে প্রচুর পরিমাণে চিপ দরকার, সেই চিপের একটা প্রডিউসই করতে পারে না, এদের কাছে সেই ব্যাপারটাই নেই, ওই তোমার ইয়েই নেই, টেকনোলজি নেই তাদের কাছে। এনভিডিয়া একা পারবে না অত করতে। এনভিডিয়া হচ্ছে একটা চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে সব থেকে দামি কোম্পানি, সব থেকে দামি কোম্পানি। কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি আমি তোমাদের, সব থেকে দামি কোম্পানি হচ্ছে এনভিডিয়া। এনভিডিয়ার হচ্ছে প্রচুর পরিমাণে গ্রাফিক্স কার্ড এই সেই বানায় তারা, যারা কম্পিউটার ল্যাপটপটা তারা হচ্ছে এনভিডিয়া, অবশ্যই শুনেছো তো। এনভিডিয়া হচ্ছে আমেরিকার সব থেকে দামি কোম্পানি, সব থেকে রিচেস্ট কোম্পানি, তার কাছে অনেক বেশি টাকা রয়েছে। ঠিক আছে, তো এনভিডিয়াও বলছে হচ্ছে যে তোমার চাহিদা পূরণ করতে পারবে না, সেই জন্য সে হচ্ছে মাঠে নেমেছে ইলন মাস্ক। একবার ঝপ করে স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে নোট ডাউন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো দুটি বিশেষ ধরনের চিপ উৎপাদন করবে, দুটো বিশেষ ধরনের চিপের মধ্যে বলছে একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল চিপ, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার স্পেস গ্রিড চিপ। একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল, একটা হচ্ছে স্পেস গ্রিড। টেরিস্ট্রিয়াল কি? টেরিস্ট্রিয়াল মানে হচ্ছে তোমার আমাদের এই পৃথিবীর মধ্যে যেগুলো লাগবে, ঠিক আছে, সেটা লাগছে। যেমন হিউম্যানয়েড রোবটের মধ্যে সৃষ্টি করা যেতে পারে। তারপরে সেলফ ড্রাইভ গাড়ি, যেটা হচ্ছে টেসলার হয়, টেসলার ড্রাইভার লাগে না, কিন্তু গাড়ি একাই নিয়ে যায়, মানে রোবোটিক। তো সেখানে যে চিপগুলো লাগবে, একটা হচ্ছে AI5 আর একটা হচ্ছে তোমার AI6। এই চিপ দুটো, একটা হচ্ছে তোমার হিউম্যানয়েড রোবটের মধ্যে আর একটা হচ্ছে তোমার সেলফ ড্রাইভ গাড়ির মধ্যে। এই চিপগুলো ব্যবহার হবে, যেগুলোকে নাম দিয়েছে সে টেরিস্ট্রিয়াল চিপ, পৃথিবীর মধ্যে যেগুলো ব্যবহার করবে। এবং হচ্ছে তোমার স্পেস গ্রিপ চিপ, মানে স্পেসে হচ্ছে যেগুলো আমরা পাঠাচ্ছি, যে সমস্ত রকেট ফকেট পাঠাচ্ছি, সেগুলোকে বলা হচ্ছে তোমার হচ্ছে, যেমন হচ্ছে স্পেস এক্স যে রকেটগুলো লঞ্চ করে, স্যাটেলাইটগুলো লঞ্চ করে, সেখানে যে চিপগুলো দরকার পড়বে মহাকাশে, সেগুলোকে নাম দিয়েছে ও স্পেস গ্রিড চিপ। ঠিক আছে, স্পেস গ্রেড চিপ। তো এই দুটো ভাবে ভাগ করে দিয়েছে। চলো কোয়েশ্চেন নাম্বার 6 পড়বো। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে বিজ্ঞানীরা শনি স্যাটার্নের কমপক্ষে 11টা আরো নতুন মুন বা হচ্ছে তোমার উপগ্রহ আবিষ্কার করে ফেলেছে। ঠিক আছে, তো এইটার সাথে শনির সব থেকে বেশি উপগ্রহ রয়েছে। এই 11টা নতুন আবিষ্কারের সাথে সাথে মোট কটা হয়েছে? মোট হচ্ছে 285টা হয়ে গেছে, মোট হচ্ছে 285টা হয়েছে, 285টা। ওকে, তাহলে এখনো পর্যন্ত শনির কাছে 285টা ইয়ে রয়েছে, তোমার কি বলে স্যাটেলাইট রয়েছে, বা তোমার কি বলে উপগ্রহ রয়েছে, বা মুনস রয়েছে। ঠিক আছে, আমাদের পৃথিবীর কটা? একটাই মুন, একটাই চাঁদ, একটাই স্যাটেলাইট আমাদের। তো একটা স্যাটেলাইটই আমাদের হচ্ছে তোমার অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, নবমী, তো কত তিথি, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, এত করছে। যদি পৃথিবীতে মনে করো আরেকটা চাঁদ চলে আসে, 2 নম্বর চাঁদ চলে আসে, তো ভাই সেকেন্ডে সেকেন্ডে পূর্ণিমা, তারপরে হচ্ছে তোমার অষ্টমী নবমী চলে আসবে, মানে আলাদা ধরনের খেলা শুরু হয়ে যাবে এই জায়গাটাতে। ঠিক আছে, তো শনির কাছে সব থেকে বেশি রয়েছে 285টা নতুন আবিষ্কার হয়েছে, 11টা নতুন। ঠিক আছে, 11টা নতুন আবিষ্কার হয়েছে। এর সাথেই মনে রাখো আর্টেমিস মিশন নিউজে আসবে, আমার থেকে পড়ে রাখো, পরে নিউজে শুনবে। আর্টেমিস, এই আর্টেমিস 2 নামে ইউএসএ, আমেরিকা, নাসা, নাসা প্লাস হচ্ছে কানাডা স্পেস এজেন্সি, এরা দুজনে মিলে আর্টেমিস 2 মিশন লঞ্চ করবে এই বছরই 2026 সালে। কি বলছে 26 সালে? বলছে মুন মিশন হবে, 4 জন ব্যক্তিকে মুনে পাঠাবে, চাঁদে পাঠাবে, তারা অবতরণ করবে না, চাঁদকে প্রদক্ষিণ করবে, তারপর আবার পৃথিবীর মাটিতে চলে আসবে। তো আর্টেমিস মিশন খুব গুরুত্বপূর্ণ একটা মিশন, যেটা হচ্ছে তোমার আসতে চলেছে 2026 সালে। এই নাসা এবং কানাডা স্পেস এজেন্সি 4 জনকে পাঠাবে। ঠিক আছে, চলো
এখানে ডিটেলস রয়েছে, দেখে নিও। আগে 274টা ছিল, এখন 11টা বেড়েছে, বেড়ে গিয়ে হয়েছে তোমার 284টা, 285টা। ঠিক আছে, চলো 7 নম্বর বলছে দ্রুততম 7টি আগ্নেয়গিরির চূড়া আরোহণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলে দিয়েছে নিম্নলিখিত কোন ভারতীয়? মানে একজন ভারতীয় ছেলে, সে হচ্ছে পরপর খুব কম সময়ের মধ্যে 7খানা মহাদেশের 7খানা পাহাড় সে টপকেছে, মানে 7টা পাহাড়ের চূড়াতে উঠে গেছে। আর এই 7টা পাহাড়ই হচ্ছে তোমার আগ্নেয় পাহাড়, আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি। ঠিক আছে, ভলক্যানো। তো ভলক্যানিক যে সমস্ত তোমার পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলো চড়েছে সব থেকে কম সময়ের মধ্যে। তার নাম যেন কি? তার নাম হচ্ছে তোমার অপশন নাম্বার বি, ভূপতি রাজু অনমিশ বর্মা। ভূপতি রাজু অনমিশ বর্মা, ভূপতি রাজু অনমিশ বর্মা, তিনি হচ্ছেন এটা করেছেন। আর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠে গেছে। একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, ঝপঝপ করে স্ক্রিনশট নাও, তারপর হচ্ছে নোট ডাউন করতে শুরু করো। কি বলছে? বলছে ভূপতি রাজু অনমিশ বর্মা, তিনি করেছেন এটা। মাউন্টেনিয়ারিং, পর্বত আরোহণে তিনি হচ্ছে দক্ষতা অর্জন করেছেন এবং হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলে দিয়েছেন। এবং এর সাথেই তিনি দ্রুততম পুরুষ হয়ে গেছেন, দ্রুততম পুরুষ হয়ে গেছেন 7 ভলক্যানিক সামিট করে, 7 ভলক্যানিক সামিট করে। ঠিক আছে, আচ্ছা। মাত্র তিনি কদিন? মাত্র 92 দিন 4 ঘন্টা 45 মিনিটে কাজ করেছে, এটা মনে রাখবে। কতদিন? এত দ্রুত, এত দ্রুত। তো কত দ্রুত? 92 দিন লাগিয়েছে, 4 ঘন্টা 45 মিনিট। এই টাইম ফ্রেমের মধ্যে সে হচ্ছে 7টা ভলক্যানোই চড়ে গেছে আর কি। ঠিক আছে, আর তার জার্নি শুরু হয়েছিল 2024 সালের 23শে অক্টোবর। প্রথম কোথায়? না রাশিয়াতে অবস্থিত মাউন্ট এলব্রুস দিয়ে শুরু হয়েছিল। তাহলে এটা তার ফার্স্ট মিশন ছিল, এটা তার ফার্স্ট মিশন ছিল মাউন্ট এলব্রুস, যেটা রাশিয়াতে অবস্থান করছে 2024 সালের 23শে অক্টোবর। এবং 2025 সালের 23শে জানুয়ারিতে লাস্ট শেষ হচ্ছে আন্টার্কটিকা এই মাউন্টেন স্যাডলি থেকে। ঠিক আছে, এটা দিয়ে শুরু হচ্ছে। চলো তারপরে পরবর্তী 8 নম্বর বলছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। এটা ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, একটা আগুন কোয়েশ্চেন আজকে। আজকের প্রশ্নগুলো একটা আগুন কোয়েশ্চেন্স রয়েছে, প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 8 নম্বর বলছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে 2026 সালে, আন্ডারলাইন করছি কোন জায়গাটাতে? দিল্লিতে হচ্ছে। কোথায় হচ্ছে? দিল্লি। এই জায়গাটা না বললে কোনো কোয়েশ্চেনের ভ্যালুই থাকবে না। ঠিক আছে, তো দিল্লি, কারণ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনেক জায়গায় হয়, গোয়াতেও হয়, কলকাতাতেও হয়, তো জায়গা বলতে হবে। তো দিল্লির আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল 2026, এটা হয়েছে কোন সিনেমাটা তোমার প্রদর্শন করা হয়েছে একদম প্রথমে, প্রারম্ভে, সূচনা লগ্নে? সূচনা লগ্ন হচ্ছে সিরাত নামক একটা তোমার হচ্ছে অনুষ্ঠান, মানে তোমার সিনেমা রয়েছে, যেটা দিয়ে হচ্ছে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। ঠিক আছে, অনুষ্ঠানটা শুরু হয়েছিল সিরাত নামক, এটা হচ্ছে ফার্স্ট ছিল, একদম উদ্বোধনী সিনেমা ছিল এটা। এবং লাস্টে এন্ডিং হবে হচ্ছে অ্যামিবা দিয়ে, অ্যামিবা দিয়ে এন্ডিং হবে, এটা দিয়ে এন্ড হবে। সমাপনী অনুষ্ঠান হবে হচ্ছে এন্ডিং, আরে ইংল্যান্ড লিখলাম, এন্ডিং হবে হচ্ছে তোমার অ্যামিবা দিয়ে, আর ফার্স্ট স্টার্টিং হয়েছে তোমার কি দিয়ে? সিরাত দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, এবার না অপশনের মধ্যে অপশন নাম্বার ডিটা দেখো ভালো করে, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এটা কি ভাই? এটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড জিতেছে বেস্ট ফিল্ম হিসাবে, অস্কার, অস্কার অ্যাওয়ার্ড জিতেছে 2026 সালে এই পুরস্কারটা, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এবং বাফটা জিতেছে, কি জিতেছে? বাফটা পুরস্কার ব্রিটিশের তরফ থেকে, বাফটা। তো এই দুটো পুরস্কার, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার 2026-এর জন্য জিতেছে, 2026-এর জন্য। ঠিক আছে, বুং, বুংটাও বাফটা জিতেছে, বুংও হচ্ছে তোমার বাফটা জিতেছে, বাফটা এই বুং এটা জিতেছে, যেটা হচ্ছে তোমার শিশু সিনেমা, শিশু হয় না বাচ্চাদের জন্য, শিশু সাহিত্য যেরকম হয়, শিশু সিনেমা এবং পারিবারিক সিনেমা, বাফটা জিতেছে হচ্ছে তোমার এই বুংটা। তো 4টেই সিনেমার নাম আমি বলে দিলাম কি কি। এবার দেখো ডিটেলস দেখবো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল দিল্লিতে। তো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল দিল্লিতে ডেট দেখি সবার প্রথমে, কবে? না 25শে মার্চ শুরু হয়েছে, আর এই দিনটাই সিরাত নামক সিনেমাটা হয়েছে এটা। ঠিক আছে, আচ্ছা, লাস্ট হচ্ছে তোমার 31শে মার্চ, 31শে মার্চ লাস্ট হবে 2026-এ, আর লাস্ট হচ্ছে অ্যামিবা দিয়ে শেষ হবে। হয়েছে কোথায়? দিল্লিতে প্রগতি ময়দানের ভারত মণ্ডপম যে অনুষ্ঠানটা, সেখানে হয়েছে। যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো তাহলে খুব ভালো মতন জানো যে ভারত মণ্ডপমই হচ্ছে সেই জায়গা দিল্লির, যেখানে হচ্ছে বড় বড় কনফারেন্সগুলো হয়, সামিটগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়। তো দিল্লির ভারত মণ্ডপমে হয়েছে। ঠিক আছে, এখানে 2000-এরও বেশি আবেদন জমা পড়েছে, সেখান থেকে 47টা দেশ, ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, কটা দেশ? 47টা দেশের সিনেমাকে প্রদর্শন করা হবে, প্রায় 140টিরও বেশি। তাহলে দেশ হচ্ছে 47টা, দেশ কটা? 47টা দেশের, 47টা দেশের হচ্ছে তোমার সিনেমাকে প্রদর্শন করা হবে এখানে। আর টোটাল সিনেমা এক্সাক্ট তো জানা নেই, 140-এর প্লাস হচ্ছে এখানে প্রদর্শিত হবে। দেশটার নাম মনে রাখবে, দেশগুলো 47টা প্রায়। ঠিক আছে, আর উদ্বোধনী তো হচ্ছে
সিরাত হবে, যেটা হচ্ছে এটা অস্কারের জন্য মনোনীত হয়েছিল এবং হচ্ছে এটা অলিভার ল্যাক্স নামক একজন পরিচালক রয়েছে, তার পরিচালনা এটা। সমাপনী অনুষ্ঠান লাস্ট হবে অ্যামিবা, লাস্ট হচ্ছে অ্যামিবা, যেটা হচ্ছে সিঙ্গাপুরের একজন পরিচালক, নাম হচ্ছে ট্যান সিউ, কে নাম? ট্যান সিউ, এ হচ্ছে পরিচালক বা ডাইরেক্টর ট্যান সিউ, ঠিক আছে। চলো, এটা হচ্ছে তোমার দিল্লি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কত এডিশন? 2026-এরটা, মনে রাখবে 2026-এরটা হচ্ছে তোমার ফার্স্ট এডিশন, এই বছরই প্রথম শুরু হয়েছে, এই বছরই প্রথম শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান সিনেমা নাও, এই ইন্ডিয়ান সিনেমা নাও, নাও মানে এটা নয়, এইটা নয়, নাও মানে নৌকা, এই সেই নাও। তো ইন্ডিয়ান সিনেমা নাও, এটা হচ্ছে তোমার 40টিরও বেশি আর কি জমকালো প্রদর্শনী আয়োজন করেছে হচ্ছে নাও, এটা ইন্ডিয়ান সিনেমা। গুরুদা দত্ত, এটা মনে রাখবে, গুরু দত্ত প্রাচীন একটা, মানে প্রাচীন মানে কি, তোমার হচ্ছে একজন সিনিয়র আর কি, তোমার হচ্ছে আর্টিস্ট, ভারতীয় অভিনেতা গুরু দত্ত, পুরনো যারা হয়েছে তারা খুব ভালো মতন জানে গুরু দত্তকে। সো গুরু দত্তকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে, তার যে ইয়ে রয়েছে, সিনেমা রয়েছে পেশা, সেটা হচ্ছে তোমার তোমার এখানে প্রদর্শন করা হবে এখানে। তো গুরু দত্তের নামটা মনে রাখবে, গুরু দত্তকে তোমার রেসপেক্ট জানানো হবে এইখানটাতে, সম্মান জানানো হবে, শ্রদ্ধাঞ্জলি জানানো হবে, ঠিক আছে। চলো, এই যে আরেকটা পয়েন্ট এই জায়গাটাতে, এই তিনজনকে হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হবে। ধর্মেন্দ্র তো জীবিত নেই, বেঁচে নেই এখন, ঠিক আছে। পদ্মবিভূষণ পেয়েছে এই বছর ধর্মেন্দ্রকে, পরম মরণোত্তর পদ্মবিভূষণ দিয়েছে, ধর্মেন্দ্রকে দিয়েছে 2026 সালে। ধর্মেন্দ্রের সাথে হচ্ছে নন্দকুমারী বালাকৃষ্ণ এবং হচ্ছে শর্মিলা ঠাকুর, তাদের তিনজনকেই এই অনুষ্ঠানে ও তোমার হচ্ছে কি দেবে, এই অনুষ্ঠানে হচ্ছে তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেবে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, আজীবন সম্মাননা দেবে। চলো, কোয়েশ্চেন নাম্বার 9, স্টার দাও আগে, তারপরে অন্য কথা। বললাম না আজকের প্রশ্নগুলো এক একটা আগুন আগুন প্রশ্ন, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। চলো দেখি কি বলছে। বলছে তোমার 20 মার্চ, 20 মার্চ, মার্চ মাসে পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে মোকাবিলার জন্য হচ্ছে তোমার জ্বালানি তেল সরবরাহ, জ্বালানি তদারক। কোয়েশ্চনটা মিনিং বলছে, কি বলছে এই জায়গাটাতে, তুমি সম্প্রতি যদি নিউজ দেখো তাহলে হচ্ছে দেখবে নরেন্দ্র মোদী খুব আর কি তোমার সিরিয়াস ভাবে জনগণের উদ্দেশ্যে বলেছে যে আগামীতে ভারতবর্ষে কোভিডের মতন এরকম লকডাউন সিচুয়েশন আসতে পারে। লকডাউন মানে কি, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে না, সমস্ত কিছু বন্ধ, সবকিছু খোলাই থাকবে, কিন্তু ওই রকম সিরিয়াস ম্যাটার আসতে চলেছে। সুতরাং যাতে আমরা এই পরিস্থিতিটাকে সামাল দিতে পারি, সেই জন্য আমাদের এখন থেকে সবাইকে সেইভাবে করে মেপে মেপে চলতে হবে, হিসেব হিসেব করে চলতে হবে। তাই তোমাদের বলছি যে যেহেতু ইরানে, মিডিল ইস্টে ভীষণ পরিমাণে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যুদ্ধ কোন দিকে যাবে কিচ্ছু বলা যায় না। যদি মনে করে আমেরিকা এখন টুকটুক টুকটুক করে আক্রমণ করছে, এবার আমেরিকা এবং ইসরায়েলের সেনা যদি ইরানে যায়, ইরানও যদি আক্রমণ করে, ইরান হচ্ছে বাকি দেশগুলোকে যদি হিট করতে শুরু করে মিসাইল দিয়ে, তাহলে হচ্ছে তেল গ্যাস ব্যবসা বাণিজ্য সব লাটে যাবে, এবং হচ্ছে সব থেকে ক্ষতিগ্রস্ত যদি হয় তা সেই দেশের মধ্যে 1 নম্বর হবে ভারতবর্ষ। তার কারণ ভারতের মতন এত বড় একটা দেশ যেখানে হচ্ছে 85% জার্নালি আমরা কি করি, 85% গ্যাস এবং তোমার হচ্ছে তেল বাইরে থেকে ইম্পোর্ট করি, ভারতের জাহাজগুলি আসতে পারবে না ওই জায়গা থেকে, তো আটকে যাবে। সো এনার্জি শর্টেজ দেখা দেবে, এনার্জি শর্টেজ, তারপর হচ্ছে ইকোনমিক্যাল ড্যামেজ, এবং হচ্ছে ট্রেড এক্সপোর্ট, এগুলোতে ড্যামেজ দেখা দেবে, জিনিসপত্রের দাম হাইক হয়ে যাবে, তেল না আসলে জিনিসপত্রের দাম বাড়বে না। তো সেই জন্যই হচ্ছে নরেন্দ্র মোদী বলে দিয়েছে এখন থেকেই মেপে খরচা করো, সমস্ত কিছুই টাকা পয়সা স্টোর করে রাখো, উড়িয়ে দিও না। লং লং ড্রাইভে যাবে বাইকে করে, এখন নয়, কদিন পরে যাও, দেখে নাও, তেল খরচা করো না, দরকার নেই কোনো রকম ভাবে। তার কারণ তুমি খরচা করছো, তুমি ভাবছো আমি আমার পয়সা দিয়ে করছি, ভাই পয়সা দিলেও পরে তেল পাবা না। তো সেই জন্যই বলছে লং ড্রাইভ পোস্টপোন করে, যেগুলো দরকার সেগুলোই, যেগুলো গাড়ি ছাড়া হেঁটে যেতে পারো, তোমার হচ্ছে তুমি সাইকেলে গিয়ে করতে পারো, সেগুলো করো, কিন্তু হাসির নয়, বিষয়গুলো সিরিয়াস ম্যাটার। এগুলো যখন এই ধরনের এমার্জেন্সি আসবে তখন আমরা বুঝতে পারবো যে সত্যি মেপে চলাটা উচিত ছিল। তো মেপে চলতেই বলেছেন, এবং এই জন্য এই পুরো সিস্টেমটাকে, মানে পুরো যে আপাতকালীন একটা সময় আসতে চলেছে, এমার্জেন্সি আসতে চলেছে, এতে তো আমাদের কোনো দোষ নেই বা আমাদের কোনো ইয়েও নেই, হাতও নেই, বাইরে হচ্ছে সমস্যা, সেখানে আমরা ভুক্তভোগী হচ্ছি। সেই জন্যই বলেছে হচ্ছে 7খানা কমিটি তৈরি করেছে, সে 7খানা গ্রুপ তৈরি করেছে নরেন্দ্র মোদী, 7টা গ্রুপ তৈরি করেছে, 7টা গ্রুপ বানিয়ে 7জনকে দায়িত্ব দিয়েছে, এবং 7জনকে আলাদা আলাদা সেক্টরগুলোকে দেখতে বলেছে, যে সমস্যা যাতে না আসে এখন থেকেই তোমরা হচ্ছে কি ব্যবস্থা নাও, মেজার নাও, ঠিক আছে। তো সেই 7টার মধ্যে একটা গ্রুপ হচ্ছে তোমার কি জ্বালানি এবং সরবরাহ, জ্বালানি তেল এবং হচ্ছে তেল সরবরাহ গ্রুপ, যারা হচ্ছে যে তেল আসছে এক্সপোর্ট ইম্পোর্টের
মধ্যে যে ব্যাপারটা তেল, গ্যাস, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এগুলো নিয়ে যে গ্রুপটা তৈরি হচ্ছে তার চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে বা তার দায়িত্ব দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, তা এটা হচ্ছে তোমার নীরজ মিত্তালকে দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? নীরজ মিত্তাল। মনে রাখবে নীরজ মিত্তাল হচ্ছে তোমার এই গ্রুপের হেড রয়েছে, নীরজ মিত্তাল। এবং বিদেশ নীতি কি হবে, যুদ্ধের সময় হচ্ছে ভারত কার পক্ষ নেবে, কি নেবে না নেবে, এই যে ডিফেন্স রিলেটেড এক্সটার্নাল অ্যাফেয়ার, তারপর হচ্ছে তোমার কি বলে তোমার বিদেশ নীতি, এইটা দেখবে হচ্ছে বিক্রম মিস্ত্রি। এইটা ঠিক আছে, ডিটেল আমি দেখাবো, স্ক্রিনশট নিতে পারো। এই দেখো এখানটাতে কি বলছে, পড়ছি আমি, ভালো করে শুনবে প্রত্যেকটা লাইন। কি বলছে? 24শে মার্চ 2026 প্রাইম মিনিস্টার PM নরেন্দ্র মোদী announced the formation of সেভেন এম্পাওয়ার্ড গ্রুপস। কটা না সাতটা, কটা? সাতটি সেভেন এম্পাওয়ার্ড গ্রুপস টু অ্যাড্রেস দ্য লং স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট। কি বলছে? লং স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট দ্য এসকেলেটিং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট। ওয়েস্ট এশিয়া মানে পশ্চিম এশিয়ার কথা বলছে, ঠিক আছে। অন এনার্জি সাপ্লাই, তারপরে ট্রেড রুটসের ক্ষেত্রে, তারপর এনার্জি সাপ্লাইয়ের ক্ষেত্রে, এবং হচ্ছে গ্লোবাল সাপ্লাইয়ের চেনের ক্ষেত্রে হচ্ছে তোমার একটা ডিসরাপশন আসছে, ঠিক আছে। ডিসরাপশন আসছে, এই ডিসরাপশনটাকেই হচ্ছে তোমার কি বলবো আর কি, মনিটরিং করবার জন্য, দেখবার জন্য, পর্যবেক্ষণ করবার জন্য সে একটা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি CCS তৈরি করেছে বা মিটিং করেছে সে। এই CCS এর মধ্যে সে সাতটা কমিটির নাম বলে দিয়েছে। এই সাতটা গ্রুপের মধ্যে 1 2 3 4 করে আমি দিয়ে দিয়েছি, চাইলে তোমার স্ক্রিনশট নাও। এই সাতটার মধ্যে সাতটা মনে রাখার দরকার নেই, পরীক্ষার দিক থেকে শুধু দুটো মনে রাখবে। 1 নম্বর মনে রাখবে হচ্ছে এই বিক্রম মিস্ত্রি যেখানে রয়েছে, বিক্রম মিস্ত্রি গ্রুপ নাম্বার 1, বিক্রম মিস্ত্রি গ্রুপ নাম্বার 1। আর বিক্রম মিস্ত্রিকে দায়িত্ব দিয়েছে যে ফরেন সেক্রেটারি, তিনি হচ্ছেন ফরেন সেক্রেটারি ভারতের ফরেন সেক্রেটারি কি মানে হচ্ছে ফরেন মিনিস্টার কে রয়েছে? ফরেন মিনিস্টার হচ্ছে জয়শঙ্কর। তো জয়শঙ্করকে হেল্প করবার জন্য, জয়শঙ্করকে সাহায্য করবার জন্য একজন করে সেক্রেটারি থাকে। তো সেই সেক্রেটারি হচ্ছে তোমার প্রত্যেক মিনিস্টারকেই হেল্প করবার জন্য একজন করে সেক্রেটারি থাকে। তো জয়শঙ্করকে হেল্প করে হচ্ছে বিক্রম মিস্ত্রি, ঠিক আছে। মানে হচ্ছে মনে করতে পারো জয়শঙ্করের পরবর্তী হচ্ছে তোমার বিক্রম মিস্ত্রি, তিনি হচ্ছেন ফরেন সেক্রেটারি। তিনি হচ্ছেন কি করবে, কভার করবে ডিফেন্সের ক্ষেত্রটা কভার করবে। তার দায়িত্বের মধ্যে রয়েছে এক্সটার্নাল অ্যাফেয়ার রয়েছে, তার দায়িত্বের মধ্যে পাবলিক অর্ডার রয়েছে, মানে হচ্ছে ডিফেন্স মানে ভারতের প্রতিরক্ষা কোন দিকে যাবে, কোন ডিসিশন নেবে, তিনি হচ্ছেন সেটা ট্যাকেল করবে। তারপর হচ্ছে মনে করো যুদ্ধ যখন লাগবে, বিদেশ নীতি কি হবে, ভারত ইসরায়েলের অংশ নেবে নাকি হচ্ছে তোমার ইরানের সাথে থাকবে নাকি নিউট্রাল থাকবে, এই যে ডিসিশনগুলো, এই যে সিদ্ধান্তগুলো, এগুলো হচ্ছে তোমার কার উপরে দিয়েছে? বিক্রম মিস্ত্রির উপরে দিয়েছে, ঠিক আছে। এরপরে চলে আসো হচ্ছে যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে নীরজ মিত্তাল, গ্রুপ নাম্বার 3 রয়েছে নীরজ মিত্তাল। সব থেকে ইম্পর্টেন্ট এটাই, এই গ্রুপ নাম্বার 3 সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নীরজ মিত্তাল। ইনি হচ্ছেন সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। তাহলে বললাম না যে মিনিস্টার থাকে, মিনিস্টারকে হেল্প করবার জন্য প্রত্যেকটা মিনিস্ট্রিতে একজন করে সেক্রেটারি থাকে। যেমন বিক্রম মিস্ত্রি সেক্রেটারি, তেমনি হচ্ছেন তোমার পেট্রোলিয়ামের সেক্রেটারি হচ্ছে, পেট্রোলিয়াম মিনিস্টার সেক্রেটারি হচ্ছে নীরজ মিত্তাল। তার আন্ডারে দেওয়া হয়েছে অয়েল, LNG, LPG, তারপরে এনার্জি কোঅর্ডিনেশন, এগুলো সব হচ্ছে তোমার নীরজ মিত্তালের আন্ডারে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার গ্রুপ 5, গ্রুপ 6, গ্রুপ 7 রয়েছে, চাইলে তুমি স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? বলছে 2026 সালে মার্চ মাসে কাকে, এটা কিছুই নয়, কাকে সিকিউরিটিজ অ্যান্ড্রয়েড এক্সপ্লোর পরিচালনা করবার জন্য কমিটির হচ্ছে তোমার নিযুক্ত করা হয়েছে। তো এই কমিটি হচ্ছে সেবির তরফ থেকে নিযুক্ত করা হয়েছে তোমার রমনা মূর্তিকে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। ডিটেলস রয়েছে, পারলে স্ক্রিনশট নিয়ে নেবে। তার কার্যকাল হবে 3 বছর, যদি চায় তো পরবর্তী সময় সরাতেও পারে, কিন্তু 3 বছরই ম্যাক্সিমাম থাকতে পারবে, ঠিক আছে। সেবি এটা করবে, সেবির আন্ডারে, ওকে। WTM নিয়ে হিসেবে নিযুক্ত হয়েছে রমনা কেবি। 11 নম্বর কোয়েশ্চেন বলছে, ভালো প্রশ্ন, আর একটা দুর্দান্ত প্রশ্নের মধ্যে একটা কোয়েশ্চেন, বললাম না আজকের কোয়েশ্চেনগুলো সবকটা আগুন প্রশ্ন রয়েছে। প্রশ্ন বলছে যে তোমার হচ্ছে 2026 সালের মার্চ মাসে অগ্নিকুল কসমস, এই অগ্নিকুল কসমস চেন্নাইয়ে তাদের একটা রকেট তোমার হচ্ছে টেস্ট করেছে, একটা রকেট টেস্ট করেছে। এই রকেটটার নাম কি? এই রকেটটার নাম হচ্ছে অ্যাগনাইট
অ্যাগনাইট, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে অ্যাগনাইট, ঠিক আছে। তো এই অগ্নিকুল কসমস এটা একটা কোম্পানি, এটা একটা প্রাইভেট কোম্পানি। অগ্নিকুল কসমস এটা প্রাইভেট কোম্পানি, প্রাইভেট লিমিটেড, যারা হচ্ছে মহাকাশ সংস্থার জন্য কাজ করে থাকে। তারা একটা রকেট নির্মাণ করেছে, সেটার নাম দিয়েছে অ্যাগনাইট, যেটা তারা হচ্ছে টেস্ট করেছে, ঠিক আছে। কোথা থেকে? না, অগ্নিকুল লঞ্চ প্যাড থেকে, চেন্নাই তামিলনাড়ু, চেন্নাই তামিলনাড়ু, এটা কিন্তু শ্রীহরিকোটা নয়, শ্রীহরিকোটা নয়, চেন্নাই তামিলনাড়ু থেকে, ঠিক আছে। ইঞ্জিনের নাম হচ্ছে অ্যাগনাইট, তারপর হচ্ছে 1 মিটার দীর্ঘ ইঞ্জিন লাইনটা, এইগুলো ডিটেলস রয়েছে, এগুলো দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই ইঞ্জিনটি বৃহৎ পরিসরে ত্রিমাত্রিক 3D প্রিন্টিং এর মাধ্যমে এই প্রযুক্তিতে তৈরি হয়। তার মানে যে ইঞ্জিনটা তৈরি করবে, সেই ইঞ্জিনটা ভালো করে বুঝবে, রকেটের ইঞ্জিন তৈরি করবে 3D প্রিন্টিং এর মাধ্যমে। তো এই কারণে এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, এই প্রযুক্তিটা হচ্ছে 3D প্রিন্টিং এর মাধ্যমে রকেট ইঞ্জিন তৈরি করে ফেলবে, ঠিক আছে। তো চলো পরবর্তী কোয়েশ্চেন, 12 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে 12 নম্বর, যে 2026 সালের 24শে মার্চ উত্তরপ্রদেশ ব্যবসাটাকে আরো বেশি সহজতর করবার জন্য উন্নয়নশীল লক্ষ্যে সেখানকার মুখ্যমন্ত্রী যোগী সূত্র কি, যোগী আদিত্যনাথ কোন একক জার্নাল ফর্মটিকে উন্নত সংস্করণ করেছে, কোনটাকে লঞ্চ করেছে? এটা নিবেশ মিত্র 3.0। পরীক্ষায় প্রশ্ন আসবে নিবেশ মিত্র 3.0 কোথায় লঞ্চ হয়েছে, বলবে হচ্ছে উত্তরপ্রদেশে লঞ্চ হয়েছে। কে লঞ্চ করে? উত্তরপ্রদেশে হচ্ছে সিএম লঞ্চ করেছে। কি উদ্দেশ্য? এটা উদ্দেশ্য হচ্ছে নিবেশ করা, মানে হচ্ছে তোমার কি বলবো, তোমার ইনভেস্টমেন্ট করা। তো ইনভেস্টমেন্টের জন্য এটা এসছে নিবেশ মিত্র 3.0। চলো কি বলছে, বলছে নিবেশ মিত্র 3.0 কে লঞ্চ করেছে? উদ্বোধক হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করেছে। মার্চ মাসের 24 তারিখে করেছে লখনৌ, তাদের রাজধানী লখনৌতে করেছে, ঠিক আছে। আর নিবেশ মিত্র 3.0 যার উদ্দেশ্য হচ্ছে উন্নত পরিমাণে ডিজিটাল একক উইন্ডো প্ল্যাটফর্ম। একক উইন্ডো প্ল্যাটফর্ম মানে একটা জায়গায় সবকিছু পাবো, একটা জায়গাতেই সবকিছু থাকবে। যেমন হচ্ছে তোমার শপিং মল বা একটা ওয়েবসাইটের মধ্যে তুমি সবকিছু পাচ্ছ, সেমনি হচ্ছে একটা জায়গায় সবকিছু থাকবে, ঠিক আছে। ব্যবসা করার একটা সহজ আর কি পদ্ধতি, সহজ একটা রাস্তা, যেখানে তুমি নিবেশ করতে পারো, কে নিবেশ করলো সেটা দেখতে পারবে, সমস্ত কিছু আর কি। তো এইটা করেছে আর কি, ঠিক আছে। তো এই তো আজকের ভিডিও কোয়েশ্চেন্স মানে এতগুলো কোয়েশ্চেন্স ছিল, যথেষ্ট ডেপথে সুন্দর করে এক্সপ্লেন করেছি। আমি জানি তোমাদের পছন্দ হয়েছে, সুতরাং একটা লাইক তো অবশ্যই করতে হবে, ঠিক আছে। আর চ্যানেলে যদি প্রথম হও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্রত্যেকদিন 9টা 15 থেকে আমাদের লাইভ ক্লাস থাকে, আর সাবস্ক্রাইব করে নেবে যাতে হচ্ছে তোমাদের নোটিফিকেশন সঠিক সময় যায়, ঠিক আছে। এছাড়াও তুমি এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ, চ্যানেলে অনেক তোমাদের হেল্পফুল ভিডিও রয়েছে। পুরো জানুয়ারি মাসের ভিডিও পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং পুরো ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাবে। মার্চ শেষ হলে আমি পুরো মার্চ মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর যদি পিডিএফ দরকার পড়ে তাহলে অবশ্যই ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করবে তোমাদের প্লে স্টোর থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার কি, এবার হচ্ছে অনলাইনের আজকের পুরো ক্লাসে কি কি দেখলাম দেখো। শহীদ দিবস 23শে মার্চ, এটা দেখেছি। তারপরে দেখেছি আন্তর্জাতিক বন দিবস 21শে মার্চ দেখেছি। ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড গুজরাট দ্বিতীয় রাজ্য হিসেবে চালু করেছে, সেটা দেখেছি। তারপর দেখেছি হচ্ছে ষষ্ঠ 6th গ্লোবাল পলিউশন লিস্টে ভারতের স্থান হচ্ছে কত, 6 নম্বরে রয়েছে, সেটা দেখেছি। ইলন মাস্ক চাইছে টেরাফ্যাব চালু করবে, টেরাফ্যাব কোথায়, টেক্সাস চালু করবে। কি এটা, এটা হচ্ছে তোমার এআই চিপ ম্যানুফ্যাকচারের একটা কোম্পানি আনতে চলেছে তিনি। তারপরে করেছে হচ্ছে 6 নম্বরে শনির কক্ষপথে আরো 11টা হচ্ছে নতুন চাঁদ বা হচ্ছে মুনের সন্ধান পেয়েছে বা স্যাটেলাইটের সন্ধান পেয়েছে, টোটাল হয়ে গেল 285টা। তারপরে আমরা দেখেছি হচ্ছে আজকের ক্লাসে 7 নম্বর, যে 7টা আগ্নেয়গিরি ক্রস করেছে সব থেকে কম সময়ে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে গেছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে গেছে। তার নাম হচ্ছে ভূপতি রাজু অনিমেষ বর্মা, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে 2026-এ, যেটা এই বছর হচ্ছে ফার্স্ট এডিশন হয়েছে সিরাত মুভিটা দিয়ে, সেটা স্টার্ট হয়েছে, অ্যামিবা হবে লাস্ট। তারপর হচ্ছে তোমার পশ্চিম এশিয়ার সংঘাত মোকাবিলা করবার জন্য, এটা মোকাবিলা করবার জন্য জ্বালানি তেল সরবরাহকারী যে 7খানা কমিটি তৈরি হয়েছে বা গ্রুপ তৈরি হয়েছে, তার এই তেল জাতীয় যেটা, সেটা হচ্ছে তোমার নীরজ মিত্তালকে বানানো হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড্রয়েড এক্সচেঞ্জ WTM এর হচ্ছে তোমার সদস্য হয়েছে কেবি রমনা মূর্তি, টোটাল 4 জন হয়েছে, পিডিএফ আমি দেখিয়েছি, টোটাল 4 জন, তিনি হচ্ছেন চেয়ারম্যান। তারপরে অগ্নিকুল কসমস, এই অগ্নিকুল কসমস দ্বারা চেন্নাইতে হচ্ছে তোমার রকেট ইঞ্জিন তৈরি করেছে, এটা হচ্ছে তোমার ইগনাইট বলা হচ্ছে। আর উত্তরপ্রদেশের ইজ অফ ডুইং বিজনেসকে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য, যাতে বিজনেস ট্রেড এগুলো বৃদ্ধি পায়, সেই জন্য হচ্ছে একক উইন্ডো বিশিষ্ট একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছে বা পোর্টাল লঞ্চ করেছে, সেটার নাম হচ্ছে নিবেশ মিত্র 3.0। নিবেশ মিত্র জিজ্ঞাসা করবে 3.0 কে লঞ্চ করেছে, উত্তরপ্রদেশ লঞ্চ করেছে। কি উদ্দেশ্য এটার, উত্তরপ্রদেশের বাণিজ্যকে প্রভাব বিস্তার, মানে হচ্ছে তোমার বিস্তার লাভ করবানোর জন্য, ঠিক আছে। আচ্ছা চলো, তোমাদের হোম টাস্ক থাকছে,
এইচডব্লিউ থাকছে, অবশ্যই এইচডব্লিউ করবে এবং হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2 কি অপশন হবে একসাথে কমেন্ট করবে, ঠিক আছে? এইচডব্লিউ লিখবে, লিখে 1 2 তারপরে বলবে, ঠিক আছে? যেমন কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, বলছে কবাক ইয়ানো, কাবাক ইয়ানো তিনি হচ্ছেন মাউন্ট আকাঙ্কাগু আর্জেন্টিনাতে অবস্থান করছে, সেটা মাউন্ট চড়ে গেছিল, তার বাসিন্দা বাড়ি কোথায়, তার বাড়ি হচ্ছে কোথায় সেটা তোমাকে কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হোমওয়ার্ক, এগুলো সব এইচডব্লিউ লিখে তারপরে করবো কিন্তু, ঠিক আছে? জুলাই মাসে 2026 সালে 2026 থেকে 2027 পর্যন্ত দেশব্যাপী অভিবাসন সংক্রান্ত একটা সমীক্ষা করেছে, সার্ভে অন মাইগ্রেশন, ঠিক আছে, দেশের মধ্যে। তো এই দেশের মধ্যে এই এটা তোমার হচ্ছে তোমার পরীক্ষাটা কে করেছে, এই মাইগ্রেশন সার্ভেটা কে করেছে, নীতি আয়োগ, এনএসএসও নাকি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কারা করেছে? এই দুটো প্রশ্নের অবশ্যই তোমরা এইচডব্লিউ বলবে। এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের থ্যাংক ইউ। এবং হচ্ছে যদি ভালো লাগে তো লাইক তো করবেই, শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে, এবং দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এই সময়ে এই চ্যানেলেই। আর ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও, বেস্ট অফ লাক এবং জয় হিন্দ।